দায়িত্ব পাওয়া এটি কোনো আনন্দ উপভোগের বিষয় না। একবেলা থাকা অবস্থায় উনি আমার মায়ের ফোন দিয়ে খোঁজ নিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলে ওনার তো মা, আমার নেতা, সে একটি নির্দেশ দিয়েছে এবং এটা সংগঠনের নির্দেশনা। ১ ঘন্টার ব্যবধানে আমাদের ২ জন শিক্ষার্থী বোন তারা আত্মহত্যা করেছে। ক্ষুদ্র কর্মীর মায়ের কথা উনি শুনেছেন। একটি দলের সেবাদাস হিসাবে ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া। সমাজের এরকম থাকলে আমি একা, একা ভালো হয়ে যাবো। আসলে সেটি সম্ভব না। আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। করণীয় তো আসলে এত বড় ছাত্র সংগঠনের লক্ষ, লক্ষ নেতাকর্মী আ এইখানে যেরকম না সংগঠনের পদ পাওয়াটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক, অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সংগঠন যে প্রত্যাশা নিয়ে আপনাকে দায়িত্ব দিবে, সে দায়িত্বটা সূক্ষ্ম ও সুচারুরূপে পালন করা। কারণ হচ্ছে সামনে অনেকগুলি চ্যালেঞ্জেস রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে দক্ষতার সাথে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সংগঠনকে এগিয়ে নেয়া, এটি অনেক বড় বিষয় এবং সংগঠনের দায়িত্ব পাওয়া এটি কোনো আনন্দ উপভোগের বিষয় না। এটি মানে দায়িত্বশীলতার সাথে পালন করার বিষয়। সুতরাং একেক সময় রাজনীতির মোমেন্টাম একেক রকম পরিবর্তন হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রকমের স্টাইল ছিল, যে ধরন ছিল, ছাত্র সংগঠনগুলো পরিবর্তিত প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক ধরনেরও পরিবর্তন আসবে। পাশাপাশি আমাদের মূল দল সরকার পরিচালনায় আছে, সেইখানে আরো কিছু নতুন চ্যালেঞ্জ যুক্ত হয়েছে যাতে নেতাকর্মীরা নিয়মের বাইরে আচরণ করার সাহস না পায় এবং একটি ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে যাতে থাকে, যে সারা দেশে যে এমন নেতৃত্ব যে যাদেরকে সকলের মধ্যে সেই গ্রহণযোগ্যতাটা আছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে, যাতে এক নামে যে না ওই অমুক ব্যক্তি আমার নেতা, সে একটি নির্দেশ দিয়েছে এবং এটা সংগঠনের নির্দেশনা, সেই রকমের নানান বিষয় রয়েছে। এটি আমি মনে করি যে যতটা না পাওয়ার জন্য উদগ্রীব হওয়া উচিত, তার চেয়ে আপনি যদি আল্লাহ আপনাকে দায়িত্ব দেন, সংগঠন বিবেচনা করেন, সেটিকে আপনি সংগঠনের প্রত্যাশা অনুযায়ী এবং সংগঠনকে দক্ষতার সাথে এগিয়ে নেওয়ার জন্য কি কি পরিকল্পনা থাকা উচিত, এটা আপনি নিজস্বভাবে সংগঠনের যে কিরকম কিছু বিষয় রয়েছে তার সাথে আপনার নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি, নিজস্ব স্টাইল থাকবে, যেহেতু আপনি নেতা হবেন, সেই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি আমাদের নানান সমস্যা রয়েছে আমাদের। তো আমরা শিক্ষার্থী, আমরা তো আলাদা কিছু নয়, আমরাই শিক্ষার্থী। শিক্ষার্থীরা এখানে তো মূলত ছাত্র দল, ছাত্ররা, আপনি এই যে আমার সামনে যারা দাঁড়ানো আছে তারা প্রত্যেকে এক একটা হলের শিক্ষার্থী। তো তাকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি হলের কি কি ডিফিকাল্টিস ফেস করো, তার কাছ থেকে আপনি কিছু উত্তর পাবেন, সেটি আপনার করণীয়। আমি যখন আপনার সাথে কথা বলতেছি ঠিক আজকের দিনে, আমি কিছুক্ষণ আগে ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ দেখতেছিলাম যে ১ ঘন্টার ব্যবধানে আমাদের ২ জন শিক্ষার্থী বোন তারা আত্মহত্যা করেছে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হচ্ছে যে আপনার শিক্ষার্থীদের মধ্যে হতাশার যে বিষয়টি, আপনি যে স্ট্রেস ফিল করে, মানসিক চাপ থাকে নানান কারণে আরকি। বেকারত্বের সমস্যা তো আছেই। আমি ২-৩ দিন আগে একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট দেখলাম যেখানে ৮০টি বিশ্ববিদ্যালয়ের উপরে তারা গবেষণা করেছে। সেখানে দেখেছে আমাদের প্রায় ৭৫% শিক্ষার্থী মানসিক চাপে থাকে এবং এক ধরনের মানসিক সমস্যা। সুতরাং আপনি ছাত্র সংগঠন হিসেবে এইটা একটা মানে স্ট্রেস কমানোর জন্য একটি সাপোর্ট প্রোগ্রাম আপনার থাকতে পারে। আমাদের গত ১৭ বছর আমরা দেখেছি যে আপনার একটি দলের সেবাদাস হিসাবে ছাত্র সংগঠনকে সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া। সেখানে ছাত্র রাজনীতি সম্বন্ধে শিক্ষার্থীর একটি বিরূপ ধারণা রয়েছে। আপনি সেখান থেকে শিক্ষার্থীদের মধ্যে সেই ইতিবাচক ধারণাটা তৈরি করা যে না, এদেশের ছাত্র রাজনীতি বাংলাদেশের সকল সংকটে সংগ্রামে, সকল স্বাধিকার আন্দোলনে ছাত্র সংগঠনগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সর্বশেষ জুলাইয়ে ছাত্রদের মাধ্যমে এই পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এটি আসলে ঘৃণার বিষয় না, এটিকে ভালোবাসার বিষয়। এবং রাজনীতির থেকে যখন ভালো মানুষ দূরে থাকবে তখন কিন্তু রাজনীতি কলুষিত হয়। সেই কারণে মেধাবীদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে। আপনি আপনার আমি যতদিনই রাজনীতি নিয়ে আমি সহযোদ্ধাদের সাথে কথা বলেছি, আমি হলের দায়িত্ব পালন করছি, তাদের সাথে যখন কথা বলেছি আমি কখনো কাউকে বলিনি যে তুমি ছাত্রদলে একেবারে অ্যাক্টিভ হয়ে যাও
বা ছাত্র রাজনীতিটাই করতে হবে। আমি সবসময় বলার চেষ্টা করেছি যে আপনাকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কারণ রাজনৈতিকভাবে আমরা সচেতন ছিলাম না বলেই 17 বছর একটি ফ্যাসিবাদ গেড়ে বসেছিল, এবং যখন প্রজন্ম সচেতন হয়েছে তখন কিন্তু সেই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কারণ হচ্ছে আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনি যেই মাইক্রোফোনটা আমাকে ধরা, যে বোমগুলো ধরা, প্রত্যেকটি বিষয় রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত, রাজনীতির বাইরে কিছু নেই। সুতরাং আপনি যদি মনে করেন যে না, সুতরাং আপনাকে রাজনীতির মধ্যে থাকতে হবে এবং আপনাকে থেকে রাজনীতিকে কলুষিত মুক্ত করতে হবে। সেই প্রত্যয়ে আমাদের যুবকরা, আমাদের সহযোদ্ধারা যত বেশি এগিয়ে আসবে, রাজনীতি আরো পরিশীলিত হবে, এবং আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি সে বাংলাদেশ পাবো আমরা ইনশাল্লাহ। আমার সৌভাগ্য হয়েছে বিএনপি চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, ওনার সাথে কয়েক বছর ধরে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, যার সুবাদে অনেক সময় স্কাইপেতে কথা হতো, ফোনে কথা হতো। তো কোভিডের সময় একদিন 2020 সালে আপনার দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, ওনাকে রাত্রে তখন 11টা প্লাস বাজে আর কি, হাসপাতালে নিয়ে গেছে, এবং আমি সেই গাড়ি ভরে ছিলাম। তা আমি বাসায় এসে, আমার আজিমপুরে বাসা ছিল, বাসা আসার পরে হঠাৎ করে দেখি যে তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি ফোন দিয়েছেন আমাকে। তো উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে খালাম্মার কি অবস্থা, মানে আমার মায়ের, আমার মা ওই দিন আমাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উনি যে কোনো মাধ্যমে তথ্যটি পেয়েছিলেন। তো আমি ওনার এই প্রশ্নের পরে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে ওনার যেই নেতা তার নিজের মা হাসপাতালে থাকা অবস্থায় একজন আমার মতো ক্ষুদ্র কর্মীর মায়ের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন, তো এমন একজন নেতার কর্মী হওয়াটা আমি মনে করি আমার জন্য ভাগ্যের। আমি তখন ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম, এবং ফোনে বা খোঁজ নেওয়ার অনেক স্মৃতি আছে, বাস এই বিষয়টা আমাকে খুবই আন্দোলিত করেছে যে দিস ইজ কল লিডারশিপ, যে একজন, এবং উনি একদম, আপনারা জানেন যে উনি যেভাবে কথা বলেন মানুষের মনে ঢুকে যান। উনি আমাদের বরগুনায় একবার একজন আমাদের হিন্দু বোন ধর্ষিত হয়েছিলেন, এবং যেটি সারা দেশে খুব আলোচিত হয়েছিল। উনি ফোন দিয়ে বলেছিলেন যে বোন, আমি তারেক বলছিলাম। সুতরাং এই অ্যাপ্রোচ গুলো মানুষকে দারুণভাবে আবেগী করে তোলে যে না, উনি দেশের নেতা। তো এই ধরনের অনেক স্মৃতি আছে আমার কাছে, এই বিষয়টা খুব উল্লেখযোগ্য মনে হয়েছে। আর মহসিব স্যারের কথা যেটি বললেন যে বাংলাদেশের রাজনীতিতে ওনার মতো একজন মানবিক ক্যারেক্টার নেতারা, ওনার মতো জায়গা থেকে উনি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির কর্মীদেরকে, ওনার অসংখ্য বক্তব্য দেখবেন যে উনি রাস্তায় যে কর্মীদের কি অসহায় অবস্থা, আমাদের কর্মীরা ধান খেতে কিভাবে ঘুমাচ্ছে, আমাদের কর্মী সহযোদ্ধারা কি নিপীড়নের শিকার হয়েছে, কোনো কিছু ওনার দৃষ্টির অগোচরে চলে যায়নি। উনি কথা বলেছেন। একবার আপনারা জানেন যে 2023 সালের 28 অক্টোবরের পুলিশ হত্যা মামলা আমাকে গ্রেফতার করার পরে কি নজিরবিহীন নির্যাতন